ড্রামাটির শুরুতেই মেন লিডকে দেখানো হয়, নাম ছিল জিন। জিনের অ্যাসিস্ট্যান্ট জিনকে জিজ্ঞাসা করে, আপনি তো কিছুদিন আগেই বাইরের দেশে গিয়ে বিজনেস শুরু করেছিলেন, তাহলে এত তাড়াতাড়ি আবার চায়নাতে কেন ফিরে আসলেন? এখানে তখন জিন ওকে বলেছিল, কারণ এখানে আমার ভালোবাসা রয়েছে, তাই আমি আবারও ওইটা নতুন করে পাওয়ার জন্য ফিরে এসেছি। আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে জিন ওর গার্লফ্রেন্ডের সাথে ছিল, আর ওর গার্লফ্রেন্ডের নাম ছিল র্যান। এখানে ও র্যানকে বলছিল, আমাদের ভিতরে যা কিছু ছিল সবকিছু এখানেই শেষ হয়েছে। আমাদের ভিতরে যা কিছু ছিল এই সবকিছু শুধুমাত্র বিজনেসের কারণে ছিল। এরপরে ওইখান থেকে চলে গিয়েছিল। এখন আমরা প্রেজেন্টের সিন দেখতে পাই যেখানে কোম্পানির বস সবাইকে বলছিল আমাদেরকে এখন ফু গ্রুপের সাথে মিলে কাজ করতে হবে, এতে করে আমাদের কোম্পানির অনেক বেশি লাভ হবে। তাই ওরা যখন আমাদের সাথে এখানে কাজ করার কথা বলবে তখন কেউ তোমরা মানা করে দেবে না। এখানে আমরা সবার ভিতরে র্যানকেও দেখতে পাই। র্যানও এই কোম্পানিতেই জব করত। একটু পরে এখানে ভিতরে চলে এসেছিল জিন, যাকে দেখার পর র্যানের একজন ফ্রেন্ড র্যানকে বলছিল, এইটা তো তোমার এক্স বয়ফ্রেন্ড। র্যান বলে, ও আমার এক্স বয়ফ্রেন্ড ছিল, কিন্তু এখন আমাদের দুজনের ভিতরে কোনো সম্পর্ক নেই। আমরা আরো একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে ওকে বারবার বলছিল, জিন আমি আর তোমার সাথে এখন কোনো সম্পর্কে থাকতে পারবো না, আমাকে এখান থেকে বিদেশে চলে যেতে হবে, আর ওখানে আমাকে নতুন করে বিজনেস স্টার্ট করতে হবে। আর ওকে কিছু টাকাও দিয়েছিল, বলেছিল যে তুমি আমার সাথে অনেকদিন ধরে ছিলে, তাই তুমি তো আমার কাছ থেকে কিছু টাকা পাবে, এই কারণে আমি তোমাকে এই টাকাগুলো দিচ্ছি, এগুলো নাও আর আমাকে ভুলে যাও। জিনের এরকম ব্যবহারে র্যান অনেকটাই কষ্ট পেয়েছিল, তাই এখন র্যান বলছিল, আমি আর প্রথমবারের মতন একদমই কোনো বোকামি করব না, আমি মিথ্যে বলা কাউকেই পছন্দ করি না। এখানে বস কথা বলছিল জিনের সাথে, ওরা একটি প্রজেক্ট নিয়ে কথা বলছিল আর বলছিল যে আপনি এই প্রজেক্টের জন্য এখান থেকে যে কোনো একজনকে বেছে নিতে পারেন, সে আপনাকে এই প্রজেক্টটি করতে সাহায্য করবে। জিন তখন বলেছিল ও র্যানকে নেবে। র্যান তখন উঠে আর মানা করে দেয় ও এই প্রজেক্টটি করতে পারবে না, কারণ ওর কাছে এখনো বাকি অনেক প্রজেক্ট রয়েছে যেগুলোর কাজও শেষ করতে পারেনি। র্যান চাচ্ছিল না জিনের সাথে কাজ করতে, আর এই কারণে তখন জিন বলে, ঠিক আছে আপনার কোম্পানির কেউ যেহেতু এই প্রজেক্টটি করতে রাজি হচ্ছে না, তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। তখন বস ওকে থামতে বলেছিল। এরপরে চলে যায় র্যানের কাছে। র্যানকে বলে, তোমার কাছে যতগুলো বাকি প্রজেক্ট রয়েছে ওই সবকিছু তুমি অন্য কাউকে দিয়ে দাও, আর এখন থেকে তুমি শুধুমাত্র জিনের প্রজেক্টেই তাকে সাহায্য করবে। র্যানের কাছেও আর কোনো উপায় ছিল না, তাই র্যান এতে রাজি হয়ে যায়। জিন তখন র্যানকে বলে, কাল তুমি আমার কোম্পানিতে চলে আসবে, আমরা প্রজেক্টের বিষয়ে ওখানেই কথা বলবো। এরপরে র্যানের ফ্রেন্ড র্যানকে বলছিল, তোকে দেখে মনে হচ্ছে তুই এখনো জিনকেই লাইক করিস, কারণ ওর সামনে তুই যেতেই পারছিস না, অনেকটাই বেশি নার্ভাস হয়ে যাচ্ছিস। র্যান বলে, এরকম কোনো কিছুই না, আমি ওর সাথে কাজ করতে চাই না তাই, আর আমি ওকে এখন একদমই লাইক করি না, এখন তো আমার একটি বয়ফ্রেন্ডও রয়েছে, তাই আমি ওকে ভুলে গিয়েছি। এদের সব কথাগুলো বাহির থেকে জিনও শুনতে পারছিল। তখন আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে র্যান লুকিয়ে লুকিয়ে ও বারবার এখানে দেখতে থাকে জিনকে। এই কারণে জিন র্যানকে বলেছিল, আমার মুখে কি কিছু লেগে রয়েছে যে তুমি আমাকে বারবার এরকম ভাবে দেখছো? র্যান এতে লজ্জা পেয়ে গিয়েছিল। এরপরে ও জিনকে বলে, তোমার মুখে তো সেরকম কোনো কিছুই লেগে নেই, কিন্তু তুমি দেখতে এতটাই বেশি সুন্দর যার কারণে আমি তোমাকে না দেখে থাকতে পারছি না। সিনটি এখানেই কাট হলে আমরা আবারও জিনকে দেখতে পাই। ওদের কথাগুলো শোনার পর এখানে ও মনে মনে এটাই ভাবছিল, তাহলে এই 5 বছরে এখন র্যান নতুন আরেকজন বয়ফ্রেন্ডও বানিয়ে নিয়েছে। এরপরে ও র্যানের সাথে এখানে প্রজেক্টটি নিয়ে কথা বলছিল। তখন র্যানকে জিজ্ঞাসা করে, তোমার নিউ বয়ফ্রেন্ড তোমার কিরকম কেয়ার করে, ওকে আমার থেকেও বেশি কেয়ার তোমার করে? র্যান বলে, এইটা আমার পুরোটাই পার্সোনাল বিষয়, তাই আমি এখানে কাজ ছাড়া কোনো পার্সোনাল বিষয় নিয়ে কথা বলবো না। এটা বলে ও চলে যেতে নিচ্ছিল। তখন জিন গিয়ে ওর হাতটি ধরে নেয়, ওকে একদমই যেতে দেয় না, আর বলছিল, এই 5 বছরে তাহলে তুমি একটি নতুন বয়ফ্রেন্ডও বানিয়ে নিয়েছো? র্যান ওর নিজের হাতে ছাড়িয়ে নিয়েছিল। এরপরে জিনকে বলে, তোমার কি মনে হয়েছে যে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো, এই দুঃখে আমি সারা জীবন সিঙ্গেল থাকবো, কোনো বয়ফ্রেন্ড বানাবো না? এরকম তো কোনো কিছুই না, আমার বয়ফ্রেন্ড আমার অনেক বেশি কেয়ার করে, তাই আমি ওর সাথেই থাকবো। তখনই ভিতরে এখানে ম্যাং নামের একটি মেয়ে চলে এসেছিল। ও এখানে আসার পরে জিনকে হাঁ করে নেয়, আর জিনকে বলছিল, আমি তোমাকে সারপ্রাইজ দিয়েছি, তোমাকে না বলে এখানে এসেছি এই কারণে। এরপরে ও র্যানকে দেখতে পেয়েছিল। র্যানকে দেখে অনেক বেশি খুশি হচ্ছিল, আর র্যানকে বলছিল, তুমি এখানে কেন এসেছো? র্যান বলে, আমরা এখানে কোম্পানির প্রজেক্ট নিয়ে কাজ করছি এই কারণে। ম্যাং বলে, আমি আশাই করিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমার সাথে আমার এরকম ভাবে দেখা হয়ে যাবে, অনেকদিন পর তোমার সাথে দেখা হয়েছে, তাহলে চলো আজকে আমরা সবাই মিলে ডিনার করতে যাই।
যায়। ওখানে আমি আমাদের সকল ক্লাসমেটদেরকে আসতে বলবো। আর র্যানও ওর সাথে যেতে রাজি হয়েছিল। রাতে আমরা ডিনারের সিন দেখতে পাই, যেখানে সবাই এসেছিল আর জিজ্ঞাসা করে ম্যাং, তুমি এতদিন কি কি করেছো? তখন র্যান বলে, আমি এতদিন অনেক বেশি জব করেছি যাতে করে আমি টাকা জমাতে পারি আমার গ্র্যান্ডমার চিকিৎসা করানোর জন্য। ম্যাং বলে, হ্যাঁ আমার মনে পড়েছে, তোমার কাছে তো খাওয়ার মতন কোনো টাকাও ভালোভাবে থাকতো না, এই কারণে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার আগেও অনেক বেশি জব করতে। র্যান তখন ওদেরকে বলে, আমার কিছু কাজ আছে, এই কারণে আমাকে যেতে হবে। আমি চলে যাওয়ার আগে এখান থেকে পানিশমেন্ট নিচ্ছি আর এই ড্রিঙ্কগুলো করে নিচ্ছি। এরপরে এখানে অনেকটাই বেশি ড্রিঙ্ক করেছিল। ও যখন বাইরে এসেছিল তখন বাসায় পর্যন্ত যেতেই পারছিল না, পেটে অনেক ব্যথা করছিল। তখন ওর কাছে জিন এসেছিল। জিন ওকে বলে, চলো আমি তোমাকে তোমার বাসায় নিয়ে যাচ্ছি। এরপরে ওইখানে র্যানকে কোলে উঠিয়ে নিয়েছিল। তখন র্যান বলে, তুমি এটা কি করছো? আমাকে এক্ষুনি তুমি নিচে নামিয়ে দাও, কারণ ভিতর থেকে যদি ম্যাং এসে দেখতে পাই তুমি আমাকে কোলে নিয়েছো তাহলে ও ভুল বুঝে নেবে। যার ভিতরে জিন বলে, আমাদের দুজনের ভিতরে কোনো কিছুই নেই, তুমি আমার ফ্রেন্ডের কথাগুলো শুনে এইসব কিছু ভাবা বন্ধ করো। এরপর ওখান থেকে র্যানকে বাড়িতে নিয়ে এসেছিল। এরপর র্যানকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি এখন আর আমাকে ভালোবাসো না? এই 5 বছর আমাকে সম্পূর্ণই ভুলে গিয়েছো? তখন এখানে বলছিল র্যান, হ্যাঁ আমি তোমাকে ভুলে গিয়েছি, আর তুমি এখানে কেন এসেছো? আমার বাড়ি থেকে বের হয়ে যাও। ও জিনকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছিল, কিন্তু জিন তো আর এত সহজে এখান থেকে চলে যাবে না। ও এখানে র্যানকে কিস করেছিল। পরের দিন সকালের সিন দেখানো হয়, যখন র্যানের ঘুম ভেঙে গিয়েছিল আর ও এখানে দেখতে পায় জিনকে অনেকটাই অবাক হয়ে বসে পড়ে আর বলছিল, তুমি এখানে কি করছো? জিন বলে, আমার মনে হয় তুমি ভুলে গিয়েছো, কাল রাতে আমি তোমাকে বাড়িতে নিয়ে এসেছি। তখন র্যান ওর নিজের দিকে তাকায়, দেখতে পায় ওর ড্রেস তো এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। এই কারণে বলছিল, তুমি কি আমাকে বাড়িতে নিয়ে আসার পর আমার ড্রেস চেঞ্জ করে দিয়েছো? আর রাতে যদি নিয়ে আসে থাকো তাহলে কেন চলে যাওনি? এখানে তোমাকে কে থাকতে বলেছিল? জিন বলে, তুমি আমাকে এখান থেকে যেতে দিচ্ছিলে না আর বলছো ড্রেস চেঞ্জ করার কথা। এমন তো কিছু নেই যেটা আমি দেখিনি, আর তুমি কোনো চিন্তা করো না, আমি শুধুমাত্র তোমার ড্রেসটাই চেঞ্জ করেছি, এর থেকে বাইরে তোমার সাথে অন্য কিছুই করিনি। র্যান তখন ওকে সরি বলে যে, আমি কাল রাতে অনেকটাই বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিলাম, তাই বুঝতে পারিনি কি করেছি। জিনের কাছে তখন ম্যাং ফোন করেছিল, জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায় রয়েছো? জিন বলে, আমি কোম্পানিতে রয়েছি। যে সবকিছু এখানে র্যানও শুনতে পারছিল। জিন ওর সাথে কথা বলা শেষ করে আর এরপর র্যানকে বলে, আমি কোম্পানিতে যাচ্ছি, তাড়াতাড়ি তুমি কোম্পানিতে চলে আসো, আমাদেরকে প্রজেক্টের বিষয়ে ভালোভাবে কাজ করতে হবে। আর র্যানকে এইটাও বলে দেয়, আমাদের দুজনের এই প্রজেক্টের ভিতরে আমি ম্যাংকেও নিয়েছি, ম্যাংও আমাদেরকে সাহায্য করবে এটা কমপ্লিট করার জন্য। আর র্যান এটা জানতে পেরে আপসেট হয়েছিল। জিন যখন বাইরে এসেছিল, জিনের অ্যাসিস্ট্যান্ট জিনকে বলে, আপনি তো এইটা বলে দিতে পারতেন র্যানকে যে আপনি র্যানের ভালোর জন্য ম্যাংকে প্রজেক্টে নিয়েছেন। প্রজেক্টের ভিতরে যদি ম্যাংকে না নেওয়া হতো তাহলে ও লুকিয়ে লুকিয়ে র্যানের ক্ষতি করত, আর এটা র্যানের জন্য ভালো হবে না। আর আপনি যদি এইটা র্যানকে বলে দিতেন তাহলে র্যান আপনাকে ভুল বুঝতো না। জিন বলে, এর কোনো দরকার নেই, আমি কিছুদিন পর ওকে এমনিতেই সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেবো, আশা করছি ও তখন বুঝতে পারবে। কোম্পানির ভিতরে লিফট থেকে একটি ছেলে বের হয়েছিল আর এখানে হাক করে নেয় র্যানকে। ছেলেটির নাম ছিল ফ্যাং। ও বলছিল, তুমি এখানে আমার সাথে দেখা করতে এসেছো, আমি অনেক খুশি হয়েছি। দুজনকে একসাথে দেখে জিন অনেকটাই রেগে যায়, জিজ্ঞাসা করে, তোমরা এখানে এসব কি করছো? ছেলেটি বলে, আমি র্যানের বয়ফ্রেন্ড। আর এরপরে ও র্যানের হাত ধরে র্যানকে নিয়ে এখান থেকে চলে গিয়েছিল। বাহিরে আসার পর র্যান নিজের হাতে ছাড়িয়ে নিয়েছিল। এরপরে ও ফ্যাংকে বলে, আমি এখানে তোমার সাথে দেখা করতে একদমই আসিনি, এখানে আমি কোম্পানির প্রজেক্ট নিয়ে কাজ করতে এসেছি। আর আমি তোমাকে আগেই বলে দিয়েছি আমাদের দুজনের ভিতরে সবকিছু শেষ হয়ে গিয়েছে, এখন আমাদের দুজনের ভিতরে কোনো কিছুই নেই। তুমি এটা ভালো করে জানো, আমার কাছে আমার সবকিছু হচ্ছে আমার গ্র্যান্ডমা, আর তোমার পুরো ফ্যামিলি আমার গ্র্যান্ডমাকে অনেক বেশি অপমান করতো। আমি তখনই বুঝতে পেরেছিলাম আমি কখনোই তোমার সাথে থাকতে পারবো না, তাই তো আমি তোমার সাথে ব্রেকআপ করেছি। তাই এখন অন্তত আমার কাছ থেকে দূরে থাকো। অন্যদিকে আমরা দেখতে পাই যে এখানে অ্যাসিস্ট্যান্ট ফ্যানের সবকিছু ডিটেলস বের করে এখানে দিয়েছিল জিনকে। অ্যাসিস্ট্যান্ট বলে, ফ্যাং আর র্যান দুজনের এঙ্গেজমেন্ট হয়েছিল, কিন্তু ফ্যাং এর ফ্যামিলির কাছে র্যানকে একদমই ভালো লাগেনি, যার কারণে ওরা দুজনে ব্রেকআপ করে নিয়েছে। জিন তখন অ্যাসিস্ট্যান্টকে বলে, ফ্যাং এর উপরে সবসময় নজর রাখো আর দেখবে ও যেন আজকের পর থেকে কখনোই আর র্যানের সাথে দেখা করতে না পারে, র্যানের আশেপাশেও আসতে না পারে। পরের সিনে র্যান
কোথাও যাচ্ছিল, ওর সাথে দেখা হয়ে যায় ম্যাংয়ের। আর ম্যাংয়ের আজকে বার্থডে ছিল। এখানে দেখতে পাই র্যানের হাতে একটি গিফট ছিল। এই কারণে ম্যাং খুশি হয়ে বলে, তুমি জানতে আজকে আমার বার্থডে, তাই আমার জন্য এই গিফটটি নিয়ে এসেছো? আর ও গিফটটি নিতে চাচ্ছিল। তখন র্যান ওকে বলে, সরি, আমি জানতাম না আজকে তোমার বার্থডে, আর এই গিফটটি আমি তোমার জন্য নিয়ে আসিনি, বরং এটা আমি অন্য কাউকে দেবো। ম্যাং বলে, আজকে আমার বার্থডে, আমি তোমাকে আমার বার্থডেতে ইনভাইট করছি, আর তুমি আমার বার্থডেতে আসতে মানা করছো। এখানে তখন ম্যাংয়ের একজন ফ্রেন্ড বলে, আমরা সবাই ম্যাংয়ের এই বার্থডে পার্টিতে এসেছি, যেখানে তুমি দেখতে পারছো জিনকে। ওর তো ইম্পর্টেন্ট একটি মিটিং ছিল, কিন্তু এরপরও মিটিংয়ে না গিয়ে এখানে ম্যাংয়ের বার্থডেতে এসেছে। তাহলে তুমি কেন আসতে চাচ্ছ না? র্যান বলে, তোমরা সবাই এসেছো, কিন্তু আমি আসতে পারবো না, কারণ আমার অন্য জায়গায় কাজ রয়েছে, তাই আমি এখানে থাকতে পারবো না। র্যান এখান থেকে চলে যাচ্ছিল। তখন ম্যাং আবারও র্যানকে বাধা দিয়েছিল। ও বলছিল, তুমি আমার বার্থডে পার্টিতে থাকবে, তুমি এখান থেকে যেতে পারবে না, আমি তোমাকে কত বেশি ভালোভাবে বলছি। আর এখানে দুজনে ধাক্কা ধাক্কিতে র্যানের কাছে যে গিফটটি ছিল ওটা নিচে পড়ে যায়, আর ওটা ভেঙেও গিয়েছিল। এইটা দেখার পর র্যান অনেকটাই বেশি হার্ড হয়েছিল। ওর পড়ে যাওয়া সব জিনিসগুলো এখানে ওঠায়, আর এরপরে কান্না করতে করতে এখান থেকে চলে যায়। র্যান যখন চলে গিয়েছিল জিন তখন এখানে ওর গিফটের ভাঙা একটি অংশ পায়। এটা নেওয়ার পর ও একটি দোকানে এসেছিল আর বলছিল, আমাকে কি এরকম সেম একটি গিফট দেওয়া যাবে? এই শপের ম্যানেজার বলছিল, সরি, আমরা এমনটি করতে পারবো না, কারণ এইটা কাস্টমাইজ করা ছিল, আর প্রতি বছরই এইটা কেউ একজন নিজের জন্য নিয়ে যেত, তাই আমরা এখন এটা আপনাকে দিতে পারবো না। তখন জিন বলছিল, কিন্তু এই গিফটটি কেন প্রতি বছর নিয়ে যেত এটা বলতে পারবেন? মেয়েটি বলে, হ্যাঁ, আমি এটা বলতেই পারি। একটি মেয়ে প্রতি বছর এখানে আসে আর ওর মৃত একটি বেবির জন্য এই গিফটটি কিনতো। জিন এইটা শুনে অনেক বেশি অবাক হয়েছিল, আর ওই মেয়েটিকে জিজ্ঞাসা করে, এই সব কিছু কত বছর থেকে শুরু হয়েছে, এটা তাড়াতাড়ি বলুন। তখন মেয়েটি বলে, 5 বছর থেকে এটা শুরু হয়েছে। অন্যদিকে আমরা র্যানকে দেখতে পাই, ওর বেবি গ্রের কাছে এসেছিল আর বলছিল, সরি, এইবার আমি তোমার জন্য ওই গিফটটি নিয়ে আসতে পারিনি, তাই তুমি আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমি তোমাকে প্রমিস করছি পরের বছর আমি তোমাকে অবশ্যই নিয়ে এসে দেবো। তখন এখানে জিন এসেছিল আর জিজ্ঞাসা করে, এই বেবিটি কি আমার আর তোমার ছিল? র্যান বলে, হ্যাঁ, এটা আমাদের দুজনের বেবি ছিল, আর তুমি তো ম্যাংয়ের সাথে যাওয়ার পর আমার সাথে ব্রেকআপ করেছিলে, যার কারণে এসব কিছু হয়েছে। জিন বলে, তুমি আমাকে আগে কেন বলনি তুমি প্রেগনেন্ট ছিলে? র্যান বলে, এখন তুমি আমাকে এইসব কিছু জিজ্ঞাসা করার কে? এখন আমাদের দুজনের ভিতরে কোনো সম্পর্ক নেই, আর এখন এইসব নাটক করা বন্ধ করো। তুমি ম্যাংয়ের সাথে গিয়েছিলে আর আমার সাথে ব্রেকআপ করেছো, তাই তো এমনটি হয়েছে, নয়তো আজকে আমাদের বেবিটি বেঁচে থাকতো। আর ও জিনকে কোনো কিছু ভালোভাবে না বলে এখান থেকে চলে গিয়েছিল। জিন তখন এসেছিল র্যানের একজন ফ্রেন্ডের কাছে আর জিজ্ঞাসা করে যে 5 বছর আগে কি হয়েছিল, কিভাবে ওই বেবিটি মারা গিয়েছে। এখানে ও সবকিছু বলতে বলছিল। তখন বলে দেয় র্যানের ফ্রেন্ড যে এই সবকিছু তোমার কারণেই হয়েছে, 5 বছর আগে তুমি ম্যাংয়ের সাথে গিয়েছিলে, তখন র্যান প্রেগনেন্ট ছিল আর তুমি ওর সাথেও ব্রেকআপ করেছিলে, যার কারণে অনেকটাই ভেঙে পড়ে গিয়েছিল, আর এই কারণে ওর বেবিটি মারা গিয়েছে। অন্যদিকে আমরা র্যানকে দেখতে পাই যে এখানে র্যানের বস ফোন করে র্যানকে বলছিল, তুমি প্লিজ আমার বাড়িতে যাও তো, আমার বাবা অসুস্থ হয়ে গিয়েছে, এই কারণে আমার বাবাকে নিয়ে একটু হসপিটালে যাও। র্যানও তখন বসের বাবাকে নিয়ে এসেছিল হসপিটাল। একটু পরে ওখানে তার বসও চলে আসে। র্যানের বসের বাবা তখন বলছিল, র্যান মেয়েটি অনেক বেশি ভালো, ও সময় মতন গিয়েছিল দেখে আমি এখন হসপিটালে আসতে পেরেছি। র্যানকে থ্যাংক ইউ বলেছিল। র্যান ওর বসকে বলে, আপনার বাবা অনেকটাই বেশি দুর্বল, তাই এখন ওনার রেস্ট নেওয়ার প্রয়োজন, আর আপনি আপনার বাবার একটু খেয়াল রাখবেন। এরপর র্যান ওর নিজের কিছু কাজ করার জন্য এখান থেকে চলে গিয়েছিল। তখন র্যানের বসের বাবা বলতে থাকে নিজের ছেলেকে, র্যান মেয়েটি অনেক ভালো, তুমি ওকে বিয়ে করে নাও। তখন বস বলছিল, বাবা তুমি এটা কিভাবে বলতে পারো? ও আমার সেক্রেটারি, তাহলে আমি ওকে কিভাবে বিয়ে করতে পারবো? এটা কখনোই হবে না। তখন ওর বাবা বলে, তুমি মিথ্যে কথা কেন বলছো? আমি ভালো করেই জানি তুমি এই মেয়েটিকে লাইক করো। এখন র্যান তোর আশেপাশে রয়েছে, র্যানের কোনো বয়ফ্রেন্ডও নেই, পরে যখন র্যানের বয়ফ্রেন্ড হবে তখন তার তুই ওকে মনের কথা বলতে পারবি না, তাই এখন একটি চান্স রয়েছে, বলে দে। অন্যদিকে ফ্যাং এর মা তখন র্যানকে থাপড় মেরেছিল, আর র্যানকে এখানে অনেকটাই বেশি বকা দিয়ে বলছিল, তুমি এখনো কেন আমার ছেলের পিছনেই পড়ে আসো, আর আজকে তুমি নতুন করে ওকে আবার কেন সিরিয়াস করার চেষ্টা করেছিলে? তোমাকে কতবার বলেছি যে তুমি আমাদের ফ্যামিলির না, এরপর থেকে আমার ছেলের সাথে কোনো কথাই বলবে না। এটা বলে এখানে র্যানকে ধাক্কা দিয়েছিল, র্যানও পড়ে যেতে নিচ্ছিল। তখনই ভিতরে জিন এসেছিল, ও র্যানকে ধরে নিয়েছিল, আর এদের দুজনকে একসাথে দেখার পর ফ্যাং এর মা বলে,
বলে, তাহলে তোমরা দুজনে একসাথে প্ল্যান করে এখানে এসেছো নতুন কোনো কিছু করার জন্য। জিন ফ্যাং এর মাকে বলেছিল, আপনি এরকম ভাবে আর কখনোই র্যানের সাথে কথা বলবেন না, এরকম করলে আমি ফ্যাংকে কোম্পানি থেকে ফায়ার করে দেব। এরপরে বলছিল র্যানকে, তুমি ফ্যাংকে ফোন করো আর বলো ওর মা যেন তোমাকে ভালোভাবে সরি বলে, আর ওর মা যদি এমনটি না করে তাহলে আমি পুলিশের কাছে ফোন করব, এমনকি ওকেও কোম্পানি থেকে ফায়ার করে দেব। তখন র্যান বলছিল, আমি এরকম কোনো কিছুই করব না, আর তোমাকে এখানে কে আসতে বলেছে? জিন বলে, তুমি কি মনে করো তুমি ফ্যানের ফ্যামিলির জন্য ঠিক হবে? তুমি কখনোই ওদের ফ্যামিলিতে যেতে পারবে না, আর ওরা কখনোই তোমাকে অ্যাকসেপ্ট করবে না। তোমার জন্য এটাই ভালো হবে তুমি ফ্যাংয়ের কাছ থেকে দূরে থাকো, ওর ফ্যামিলি তো কখনোই তোমাকে অ্যাকসেপ্ট করবে না। তাহলে শুধু শুধু কেন ফ্যাংয়ের সাথেই থাকছো? আমি যেমনটি করতে বলছি এরকমই করো, আমি ওর মাকে ভালো করে চিনি, কখনোই তোমাকে অ্যাকসেপ্ট করবে না। আর এর কথাগুলো শোনার পর তখন র্যানের একটি ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে যায়। যখন জিন ওকে ছেড়ে চলে যাচ্ছিল তখন র্যান তো ওকে অনেক বেশি বাধা দিচ্ছিল। জিন তখন বলেছিল যে তুমি একদমই আমার আর আমার ফ্যামিলির টাইপের না, আমার ফ্যামিলিতে তুমি কখনোই আসতে পারবে না। আর এইসব কিছু মনে করার পর র্যান তখন এখানে বলছিল জিনকে, আমি জানি ভালো করে যে আমি কখনোই ওর ফ্যামিলিতে যেতে পারবো না, আর এর থেকেও বড় কথা ও আমার বয়ফ্রেন্ড না, তাই তোমার এখন নতুন করে এইসব কিছু বলে মনে করে দিতে হবে না। তখন জিন বলে, আমি তোমাকে ওইভাবে বলতে চাইনি, আমি শুধু তোমাকে এইটাই বলতে চাচ্ছিলাম যে ফ্যাং ছেলেটি একদমই ভালো না, তুমি আমার কথাটার ভুল বুঝেছো। র্যান বলে, আমি কোনো ভুল বুঝিনি, আমি যেটা বোঝাই সেটা বুঝে নিয়েছি, আর তোমাকে নেক্সট টাইম থেকে আমাকে সাহায্য করতে হবে না, এটা বলে ও চলে যায়। এরপরে রাতে এসেছিল ম্যাংয়ের সাথে দেখা করতে, যেখানে ম্যাং বলছিল, আমি কাল জানতে পেরেছিলাম যে তোমার এক্স বয়ফ্রেন্ডের মা তোমার সাথে অনেক বেশি বাজে ব্যবহার করেছে। র্যান বলে, হ্যাঁ করেছে, কিন্তু আমার এতে কোনো কিছু যায় আসে না, কারণ আমি কখনোই ওদের কাছে যাব না, আর আমি ওইসব কিছুকে মনেও রাখি না। এমনিতেও আমি এখন আর ফ্যাংকে লাইক করি না, আমাদের দুজনের ভিতরে এখন কোনো কিছুই নেই। তখন বলছিল ম্যাং, আমি যখন জানতে পেরেছিলাম যে তুমি ওখানে বিপদে রয়েছো তখন আমি বলেছিলাম জিনকে যেন তোমাকে গিয়ে ওখানে সাহায্য করে। জিন তো প্রথমে একদমই যেতে চাচ্ছিল না, ওর কোনো ইন্টারেস্টই ছিল না, কিন্তু আমি যখন ওকে বকা দিয়ে বলেছিলাম তখন ও চলে গিয়েছিল। র্যান তখন মনে মনে বলছিল, তাহলে এর কথা মতন জিন ওখানে গিয়েছিল আমাকে সাহায্য করতে, নয়তো কখনোই যেত না। ম্যাং বলে, জিন আমার সাথে বিদেশে গিয়েছিল, তাই ও তোমার সাথে ব্রেকআপ করে নিয়েছে, এই জন্য আমি এখনো অনেক বেশি গিল্টি ফিল করি, তুমি আমাকে ক্ষমা করে দিও, আর পারলে আমাদের এঙ্গেজমেন্টে এসো, আমি অনেক বেশি খুশি হব। এদিন দুজনের এঙ্গেজমেন্টের কথা শোনার পর র্যান তখন আর কোনো কিছু না বলে এখান থেকে উঠে চলে গিয়েছিল। এরপরে জিনকে দেখানো হয় ওর কাছে ওর মা ফোন করেছিল, যেখানে ওর মা বলছিল, তুমি এখন তাড়াতাড়ি বিয়ে করে নাও, বিদেশ থেকে তো চলে এসেছো, আর ম্যাংও তোমার সাথে চলে এসেছে, তাই তুমি এখন তাড়াতাড়ি ম্যাংকে বিয়ে করো। জিন বলে, আমি ম্যাংকে বিয়ে করতে পারবো না, ছোটবেলা থেকে আমি ম্যাংকে আমার বোনের মতন দেখেছি, তাই ওকে আমি কিভাবে বিয়ে করব? যেখানে ওর মা বলছিল তোমাকে ম্যাংকেই বিয়ে করতে হবে। জিন তখন আর একদমই ওর মায়ের সাথে কোনো কথাই বাড়ায় না, ও তখন এখানে ফোনটি রেখে দিয়েছিল। পরের সিনে র্যান হসপিটালে ওর গ্র্যান্ডমার সাথে দেখা করতে এসেছিল। এখানে গ্র্যান্ডমাকে যে মেয়েটি দেখাশোনা করতো ওই মেয়েটি বলে, আমি তো আজকে তোমার গ্র্যান্ডমাকে কতবার করে বলেছি তুমি আসবে ওনাকে দেখতে, কিন্তু এরপর ও দেখো তোমার গ্র্যান্ডমা ঘুমিয়ে গিয়েছে, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি ওনাকে ঘুম থেকে উঠিয়ে দিচ্ছি। র্যান বলে, এর কোনো দরকার নেই, গ্র্যান্ডমা ঘুমাচ্ছে ঘুমাক, আমি একটু পরে এসে আবার দেখে যাব। র্যান বাহিরে এসেছিল, তখন ও বুঝতে পারে গ্র্যান্ডমার জন্য আনা ফলগুলো ও সাথে করে নিয়ে এসেছে, তাই এগুলো দেওয়ার জন্য ও আবারও ভিতরে যায়। তখন দেখতে পায় যে এখানে গ্র্যান্ডমা নিচে পড়ে গিয়েছিল, আর এখানে এই মেয়েটিও নিচে পড়ে গিয়েছিল। গ্র্যান্ডমা অনেকটাই বেশি ব্যথা পেয়েছিল, আর এখানে র্যান যখন গ্র্যান্ডমার কেয়ার করছিল তখন ও গ্র্যান্ডমার হাতে অনেক বেশি আঘাতের চিহ্ন দেখতে পায়। মেয়েটির উপরে অনেক বেশি রেগে যায় আর বলছিল, গ্র্যান্ডমার হাতে এইসব কিছু কিভাবে হয়েছে? এখানে মেয়েটি বলে, আমি তো তোমার গ্র্যান্ডমাকে সবসময় হাত পা টিপে দিতাম, আর এইসব কিছু কিভাবে হয়েছে আমি জানি না। গ্র্যান্ডমার কাছ থেকে তখন একটি ঔষধ পড়ে গিয়েছিল, আর যেটা দেখতে পাই র্যান, ও বলছিল, তুমি আমার গ্র্যান্ডমাকে ঘুমের ওষুধ খাওয়াও? মেয়েট বলে, একদমই না, যখন তোমার গ্র্যান্ডমা একদমই ঘুমাতে পারে না আমি শুধুমাত্র তখনই ওনাকে এই ওষুধগুলো দিতাম। র্যান দেখতে পাই এখানে শুধুমাত্র আর দুটোই মেডিসিন রয়েছিল, তাই ও মেয়েটকে বলে, তুমি যদি এটা শুধুমাত্র কয়েকবারই গ্র্যান্ডমাকে দিয়ে থাকো তাহলে এর ভিতরে শুধু দুটা কিভাবে থাকে? তুমি কি আমাকে বোকা পেয়েছো? এরপরে পুলিশকে নিয়ে এসেছিল আর মেয়েটকে এখান থেকে নিয়ে যেতে বলে। র্যানকে এখানে জিনও সাহায্য করেছিল। জিনকে দেখার পর গ্র্যান্ডমা বলে র্যানকে, এই ছেলেটি অনেকটা বেশি হ্যান্ডসাম, এই কি তোমার বয়ফ্রেন্ড? আমি তোমার বয়ফ্রেন্ডকে দেখে অনেক বেশি খুশি হয়েছি। আর এখানে জিনও বলেছিল গ্র্যান্ডমাকে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবসময় র্যানকে সাহায্য করব, ওর কোনো ক্ষতিই হবে না। গ্র্যান্ডমার সাথে অনেকটাই বেশি ভালো ব্যবহার করেছিল। জিনের এরকম ব্যবহারেও গ্র্যান্ডমা অনেক বেশি খুশি হয়েছিল র্যানের জন্য। এরপরে র্যান আর জিন তারা দুজনে বাইরে আসে, যেখানে র্যান বলছিল, তুমি তো গ্র্যান্ডমার সামনে ভালোই অ্যাক্টিং করেছো, কিন্তু এখন তো গ্র্যান্ডমা চাচ্ছে আমরা দুজনে একসাথে থাকি,
তাহলে তুমি এখন কোথায় থাকবে? জিন বলে, কেন, তোমার সাথেই থাকবো। র্যান বলে, আসলে আমার গ্র্যান্ডমার বাড়িটা অনেক বেশি ছোট, তুমি ওখানে থাকতে পারবে না। জিন বলে, আমার ওখানে থাকতে কোনো সমস্যাই হবে না, এখন তুমি বলো ওখানে আমাকে থাকতে দেবে কি দেবে না। আর তখন র্যানও রাজি হয়েছিল, ঠিক আছে তুমি তাহলে আমার সাথে চলো। আর এখানে জিনে তো প্ল্যান ছিল ও র্যানের সাথে থাকবে, তাই ওখানে যেতে রাজি হয়েছিল। এরপরে রাতে ও র্যানের সাথে বাড়িতে চলে আসে। র্যান জিনকে বলে, তুমি বেডে ঘুমাতে পারো, আমি সোফাতে ঘুমিয়ে পড়বো। তখন জিন বলে, আমি তোমাকে সত্যি কথাটি বলে দেই যে আমি এখানে আসলে তোমার জন্যই এসেছি। আমার তো অনেক বেশি ভয় হয়, যদি তোমার কোনো কিছু হয়ে যায় তখন আমি কি করব। আর তখনই এখানে হঠাৎ করে র্যানের বাড়িতে কেউ একজন এসেছিল, তাই র্যান বাহিরে চলে আসে দেখার জন্য, যেখানে ওর বস ছিল। আর এত রাতে ওর বসকে দেখতে পাওয়া অনেকটাই অবাক হয়, সাথে জিজ্ঞাসা করে যে বস আপনি এত রাত্রে এখানে কেন এসেছেন? বস বলে, আমি জানতে পেরেছিলাম আজ তোমার ওপরে বিপদ হয়েছিল, তাই আমি এখানে তোমাকে দেখতে এসেছি। তুমি কি এখন ঠিক আছো? র্যান বলে, হ্যাঁ আমি এখন একদমই ঠিক আছি। র্যানের বস তখন এখানে বলছিল র্যানকে, আমি তোমাকে একটি কথা বলতে চাই, এখন তুমি কি মনে করবে আমি জানি না, কিন্তু আমি এটাই তোমাকে বলতে এসেছি যে আমি তোমাকে লাইক করি। র্যান হঠাৎ করে তার বসের কাছ থেকে এরকম একটি কথা শোনার পর অনেকটাই বেশি অবাক হয়েছিল। ওর বস বলে, দেখো তোমাকে এখন একদমই কোনো কিছু বলতে হবে না, আর তুমি এটা সিরিয়াস ভাবেও নিও না, আমি শুধুমাত্র আমার মনের যেটা রয়েছে ওটাই তোমাকে বলতে এসেছি। তুমি পরে যে কোনো সময় চাইলে আমাকে অ্যান্সার দিতে পারো, আমি তোমাকে একদমই জোর করব না। এরপরে তো র্যানের বস এখান থেকে চলে গিয়েছিল। র্যান যখন ভিতরে আসে তখন জিন র্যানকে কিস করতে থাকে, আর এরপরে বলছিল র্যানকে, তুমি তোমার বসকে এক্ষুনি মানা করে দেবে, আর যদি তুমি মানা না করো তাহলে আমি নিজেই বাইরে যাচ্ছি। এরপরে ওকে মানা করে দিচ্ছি। জিন তখন বাইরে যেতে নিচ্ছিল, তখন র্যান ওকে বাধা দিয়েছিল আর বলে, ঠিক আছে আমি মেসেজ করে বসকে জানিয়ে দেব। পরের দিন র্যান যখন কোম্পানিতে এসেছিল এখানে জিনের অ্যাসিস্ট্যান্টকে দেখতে পায়। জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? অ্যাসিস্ট্যান্ট বলে, আমি এখন কার নিয়ে যাব বস জিনকে নিয়ে আসার জন্য, তাই এখানে দাঁড়িয়ে রয়েছি। তখন বলছিল র্যান, তুমি কারের চাবিটা আমাকে দাও, আমি গিয়ে জিনকে নিয়ে আসবো, তোমাকে যেতে হবে না। অ্যাসিস্ট্যান্টও তখন কারের চাবিটি বের করে এখানে র্যানকে দিয়েছিল, আর খুশি হয়েছিল যে র্যান নিজেই যাচ্ছে জিনকে নিয়ে আসার জন্য। জিন এটা জানতে পারলে অনেক বেশি খুশি হবে এইটা ভেবে। এরপরে র্যান কার নিয়ে চলে যায়। র্যানকে চলে যেতে ম্যাং দেখতে পেয়েছিল। ম্যাং তখন একজনের কাছে ফোন করেছিল, আসলে ও একজন লোককে ভাড়া করেছিল যে কিনা এখন র্যানের অ্যাক্সিডেন্ট করাবে, আর তাকে এই অর্ডারটি দিচ্ছিল। ম্যাং চাচ্ছিল র্যানকে মেরে ফেলবে, আর এদিকে র্যান যখন কারটি নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে ওর অন্য একটি কারের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পরে আমরা জিনকে দেখতে পাই যে এখানে অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে, আজকে আমি কোথাও র্যানকে দেখতে পারছি না কেন? অ্যাসিস্ট্যান্ট বলে, র্যান আমার কাছ থেকে গাড়ির চাবি নিয়েছিল আর আপনাকে নিয়ে আসার জন্যই তো গিয়েছে। এখানে তখন বারবার ফোন করতে থাকে জিন র্যানের কাছে, কিন্তু র্যান ওর ফোনটাই ধরছিল না। তাই অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি কি পুরো শিওর ও আমাকেই আনার জন্য এখান থেকে বের হয়েছিল? এরপরে নিজেই চলে যায় এখানে র্যানকে খোঁজার জন্য। অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর ওরা খুঁজতে খুঁজতে ওই জায়গায় চলে আসে যেখানে দেখতে পায় র্যানের কারটি। একটু পরে র্যানকেও দেখতে পায়, কিন্তু র্যান এখানে অজ্ঞান অবস্থায় ছিল, তাই তো ও তাড়াতাড়ি করে র্যানকে হসপিটালে নিয়ে আসে। যখন ও র্যানের কাছে ছিল তখন আমরা বাহিরে দেখতে পাই র্যানের বসকে। র্যানের বস এদের দুজনকে দেখতে পায় আর বুঝতে পারে যে এখানে জিনের কারণে র্যান আসলে তাকে মানা করে দিয়েছে। একটু পরে ম্যাঙ্গো হসপিটাল এসেছিল যেখানে ওদের দুজনকে দেখতে পায়, অনেকেই রেগে যায়। এই কারণে জিনের মায়ের কাছে ফোন করে বলে, আমি জানি জিন আমাকে কখনোই বিয়ে করবে না। পরের দিনে সকালের সিন দেখানো হয়, যখন র্যানের জ্ঞান ফিরে এসেছিল এখানে ওর বসকে দেখতে পায়। র্যানের বস জিজ্ঞাসা করে, তোমার আর জিনের ভিতরে সম্পর্ক কি? তুমি চাইলে আমাকে না বলতে পারো, আমি একদমই তোমাকে জোর করব না যে তোমাকে বলতেই হবে তোমাদের সম্পর্ক কি, এরকম কিছুই না। কিন্তু আমি এটা ভালো করেই বুঝতে পেরেছি জিন তো আসলে তোমার জন্যই আমাদের কোম্পানির সাথে ওই প্রজেক্টটি করতে রাজি হয়েছিল। আর জিন তোমার কত বেশি কেয়ার করেছে, ও তো পুরো রাত তোমার সাথে এখানেই ছিল। সকালে কোম্পানি থেকে গুরুত্বপূর্ণ একটি কাজ চলে আসায় ও কোম্পানিতে গিয়েছে। র্যান ওর বসের কথাগুলো শোনার পর অনেকটাই বেশি অবাক হয়ে যায়। আর ওর বস বলছিল, আমার মনে হয় জিন তোমাকে অনেক বেশি ভালোবাসে, তাই তো তোমার এত বেশি কেয়ার করেছে নিজে সারা রাত না ঘুমিয়ে। তখনই এখানে র্যানের কাছে আবার হসপিটাল থেকে ফোন এসেছিল আর বলা হয়েছিল তোমার গ্র্যান্ডমার অবস্থা এখন অনেকটাই বেশি খারাপ, তাই তুমি তাড়াতাড়ি দেখতে আসো। র্যান তাড়াতাড়ি করে গ্র্যান্ডমাকে দেখতে আসে। গ্র্যান্ডমার কাছে এখন একজন নতুন মেয়ে ছিল। এই মেয়েটি বলছিল এখানে তো ওল্ড লেডির সাথে একজন বিউটিফুল ম্যাম দেখা করতে এসেছিল। আমি মনে করেছিলাম যে তোমার গ্র্যান্ডমাকে অনেক বেশি ভালোবাসে তাই দেখতে এসেছে, কিন্তু আমি যদি এটা বুঝতে পারতাম এখানে আসার পর তোমার গ্র্যান্ডমার সাথে ঝগড়া করবে তাহলে আমি ওকে কখনোই ভিতরে আসতে দিতাম না। এই মেয়েটি এখানে সব কথাগুলো র্যানকে বলে দিয়েছিল। র্যান এখানে মেয়েটির কথাগুলো শোনার পর বুঝতে
বলতে পারে এই মেয়েটি কে হতে পারে। তাই এখানে ম্যাংয়ের ছবিটি মেয়েটিকে দেখায়, জিজ্ঞাসা করে এই মেয়েটি কি এসেছিল। মেয়েটি এখানে ম্যাংয়ের ছবি দেখার পর বলে হ্যাঁ, এই এসেছিল তোমার গ্র্যান্ডমার সাথে দেখা করতে। হসপিটাল থেকে র্যানি এসেছিল জিনের সাথে কথা বলার জন্য, কিন্তু ও বাহির থেকে জিনের মা আর জিনের কথা শুনতে পায়, যেখানে জিনের মা জিনকে বলছিল আমি জানতে পেরেছি তুমি 5 বছর আগে যে মেয়েটির সাথে ডেট করেছিলে ওই মেয়েটির পেছনে আবারও ঘুরঘুর করছো, তুমি কি ওকে বিয়ে করতে চাচ্ছ। জিন ওর মাকে বলে তুমি এটা কিভাবে ভাবতে পারলে, ওই মেয়েটি 5 বছর আগেও গরিব ছিল আর এখনো ও অনেকটাই বেশি গরিব, ও আমাদের ফ্যামিলিতে কিছুতেই আসতে পারবে না, আমি ওকে বিয়েও করব না। জিনের কথাগুলো শোনার পর র্যান তখন আর ভিতরে না গিয়ে এখান থেকে চলে গিয়েছিল। ওকে চলে যেতে এখানে অ্যাসিস্ট্যান্ট দেখতে পায়। অ্যাসিস্ট্যান্ট ভিতরে আসার পর জিনকে বলে বস আমি বাইরে র্যানকে দেখেছি আর দেখে মনে হচ্ছিল যে আপনারা আপনার মায়ের সব কথাগুলো শুনে নিয়েছে। এরপরে র্যান ম্যাংকে বলেছিল ওর সাথে দেখা করার জন্য। এখানে যখন ও দেখা করতে এসেছিল তখন র্যান জিজ্ঞাসা করে ম্যাংকে তুমি যখন কাল আমার গ্র্যান্ডমার সাথে দেখা করতে গিয়েছিলে এরপরেই তো আমার গ্র্যান্ডমা অনেকটাই বেশি অসুস্থ হয়ে গিয়েছিল, তাহলে এখন এইটা বলো যে তুমি আমার গ্র্যান্ডমাকে কি এমন একটি কথা বলেছিলে। ম্যাং বলে আমি শুধুমাত্র তোমার গ্র্যান্ডমার ভুল ধারণাটা ভাঙিয়ে দিয়েছি। তোমার গ্র্যান্ডমা বলছিল যে কিনা জিন তোমার হাজবেন্ড, আর আমি এই কারণে বলে দিয়েছি যে জিন কখনোই তোমাকে বিয়ে করবে না, ও তোমার হাজবেন্ড হতেই পারে না। এটা শোনার পরেই তোমার গ্র্যান্ডমা অসুস্থ হয়ে গিয়েছে, তাহলে এখন আমি কি করব। আমি জানতামই না তোমার গ্র্যান্ডমা এতটা বেশি দুর্বল। এখানে তো র্যান ওর উপরে অনেকটাই রেগে যায়। ম্যাংকে বলে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। ম্যাং বলে তুমি কি করতে পারবে, তোমার কাছে তো কোনো প্রমাণই নেই, তাহলে তুমি কি এখন এখানে পুলিশ ডেকে নিয়ে আসবে। এতেও তুমি কোনো কিছু প্রমাণ করতে পারবে না। তোমার গ্র্যান্ডমার কাছে যে মেয়েটি রয়েছে ও তোমার হয়ে কোনো কিছুই বলবে না, আমি ওকে টাকা দিয়ে মুখ বন্ধ করে দেব। র্যান বলে তুমি ভালো করেই জানো যে গ্র্যান্ডমা আমার সব কিছু, আর এই কারণে তুমি জেনে বুঝে আমার গ্র্যান্ডমাকে হার্ট করতে কেন চাচ্ছ। এমনটি করলে কিন্তু আমি তোমাকে একদমই ছেড়ে দেব না। ম্যাং বলে তুমি কি করতে পারবে, তোমার কাছে কোনো পাওয়ারই নেই। তুমি মনে করেছো তুমি জিনকে বিয়ে করবে, কিন্তু জিনের ফ্যামিলি কখনোই তোমাকে অ্যাকসেপ্ট করবে না, তাই তোমার কাছে জিনেরও পাওয়ার থাকবে না। ম্যাংয়ের কথাগুলোতে র্যান অনেকটাই রেগে গিয়েছিল, যার কারণে ও বাইরে আসে আর একদম সোজা এখানে জিনকে কিস করেছিল। এরপরে ও জিনকে বলে আমি ভাবছি তোমাকে আরও একটি চান্স দেব। 5 বছর আগে তুমি যা করেছো আমি ওই সব কিছু ভুলে যাব, কিন্তু তোমাকে এই চান্সটি পেতে হলে প্রথমে আমার 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন এইটা যে তোমার সাথে ম্যাংয়ের সম্পর্ক কি, এইটা তুমি আমাকে ভালোভাবে বলবে। যেখানে জিন ওকে বলে আমি তোমাকে প্রমিস করে বলছি আমার সাথে ম্যাংয়ের সেরকম কোনো সম্পর্কও নেই, আমি ওকে কখনোই বিয়ে করব না। এরপরে এখানে র্যান বলে এখন আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও, যদি তুমি আমাকে আবারও ভালোবাসো আর এরপরে যদি তোমার ফ্যামিলির কেউ বলে আমাকে ছেড়ে দিতে, তাহলে তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে, যে কোনো কিছুর মূল্যে কি তুমি আমার সাথেই থাকবে। তখন জিন বলে হ্যাঁ আমি তোমাকে প্রমিস করছি, আমার ফ্যামিলি যদি তোমাকে না মেনে নেয় তাহলে আমি তোমার সাথেই থাকবো। এরপর এখানে র্যানকে হাক করেছিল আর ভিতর থেকে দুজনকে দেখতে পায় ম্যাং অনেকটাই বেশি রেগে যায়। একটু পরে এরা দুজনে একটি রুমের ভিতরে ছিল, যেখানে র্যান বলছিল জিনকে আমাকে ক্ষমা করে দাও, আমি তো তখন ওখানে ম্যাংকে একটু জেলাস ফিল করার জন্য তোমার সাথে এরকম ব্যবহার করেছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি ম্যাংকে দেখাতে গিয়ে তোমাকে হার্ট করে ফেলছি। এটা বলে ও চলে যেতে নিলে এখানে জিন তাকে বাধা দিয়েছিল, বলছিল আমি জানি তুমি ওই সব কিছু ম্যাংকে দেখানোর জন্যই বলেছো, কিন্তু আমি বলতে চাচ্ছি তুমি আমাকে সত্যি আরও একটি চান্স দাও। এবার আমি 5 বছর আগে যেমনটি করেছি ওই রকম কিছুই করব না। র্যান বলে কিন্তু আমি যে একটু আগে তোমাকে কোম্পানিতে তোমার মায়ের সাথে কথা বলতে শুনেছিলাম ওই সব কিছুর কি হবে। এখানে জিন বলে আমি তো ভয়ে ছিলাম যে আমি যদি বলে দিই আমার মাকে আমি তোমাকে লাইক করি তাহলে উনি তোমার ক্ষতি করে দেবে, আর 5 বছর আগে আমি তোমাকে রক্ষা করতে পারিনি, তাই তো আমাকে এখন গিল্টি ফিল করতে হচ্ছে, কিন্তু এখন তুমি আমাকে একটি চান্স দাও, আমি এখন সব কিছুর বিনিময়ে তোমাকে রক্ষা করব। পরের দিন কোম্পানিতে ম্যাং এসেছিল। এখানে জিনকে একটি নিউজ দেখায়, জিনকে বলছিল তুমি কেন এরকম একটি কথা বলেছো মিডিয়াতে, তুমি কেন আমাদের ফ্যামিলির সাথে সব কন্ট্যাক্টগুলো শেষ করে দিচ্ছ, আর কেন এটাই বলেছো যে তুমি আমাকে বিয়ে করবে না। তুমি ভুলে গিয়েছো আমার ফ্যামিলি তোমাকে কত সাহায্য করেছে, আর ওই মেয়েটির জন্য কিনা তুমি আমাদের ফ্যামিলির সাথে সব কন্ট্যাক্টগুলো শেষ করে দিচ্ছ। জিন ওকে কোনো কিছুই বলে না। তখন ভিতরে জিনের মা এসেছিল, বলছিল তুমি এক্ষুনি এই নিউজটি ডিলিট করে দেবে, আর এরপরে তুমি মিডিয়ার সামনে বলে দেবে তুমি ম্যাংকে বিয়ে করবে, আর তোমাদের এঙ্গেজমেন্টের ডেটটিও সবাইকে বলে দেবে। এখানে জিন ওর মাকে বলে আমি এরকম কোনো কিছুই করব না। জিনের মা বলে তুমি ওই মেয়েটির কারণে এইসব কিছু কেন করছো, আমি তোমাকে অর্ডার করছি তুমি এক্ষুনি ওই মেয়েটির সাথে ব্রেকআপ করে নেবে। আমি এটা ভালো করে জানি ওই মেয়েটি তোমাকে আবারও সিডিউস করেছে। জিন রেগে ওর মাকে বলে ও আমাকে একদমই সিডিউস করেনি, বরং আমি নিজে ওর কাছ থেকে আরও একটি চান্স নিয়েছি। ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমি আপনার সব কথাগুলো শুনেছি, আর 5 বছর আগে আপনি
দিয়েছিলেন, যে কিনা আমাকে জোর করে বলেছিলেন যেন আমি র্যানের সাথে ব্রেকআপ করে নিই। কিন্তু এবার আমি আপনাকে আমাদের দুজনের ভিতরে কিছুতেই আসতে দেব না, আর আমি কখনোই র্যানকে ছেড়েও চলে যাচ্ছি না। আমি এটাও ভালো করে জানি আপনি র্যানকে কখনোই অ্যাকসেপ্ট করবেন না, এমনকি র্যানকে আমাদের ফ্যামিলিতেও থাকতে দেবেন না। কিন্তু এরপরও আমি র্যানকে ছেড়ে দেব না। এখানে ওর মা বলছিল, তুমি যদি ওই মেয়েটির সাথে থাকো তাহলে কিন্তু আমি তোমাকে কোম্পানির প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেব। তখন বলছিল জিন, তাহলে আপনি এখন আমাকে এটাই বলতে চাচ্ছেন যে আমি যেন এই কোম্পানি থেকে বের হয়ে যাই? তাহলে এমনটি হবে, আমি এই কোম্পানিতে থাকবো না। কিন্তু আমি চলে যাওয়ার পর দেখবেন আপনার কোম্পানিও একদমই ভালো চলবে না, ডাউন হয়ে যাবে। মা বলে, আমি বুঝতে পেরেছি, তুমি আমাকে এখন ভয় দেখাচ্ছ, কোনো ব্যাপার নয়। এইটা বলে মা এখান থেকে চলে গিয়েছিল। সাথে জিন এসেছিল র্যানের কাছে। এখানে বলছিল, 5 বছর আগে আমি তোমার সাথে অনেক বড় একটি ভুল করেছি। যদি আমি তোমার সাথে ব্রেকআপ না করতাম তাহলে আজ আমাদের বেবি থাকতো, যে এখন অনেকটাই বড় হতো। আর আমার সবসময় এই 5 বছরের কথা মনে পড়লে অনেক বেশি ভয় করে। 5 বছরে আমি তোমাকে অনেক বেশি মিস করেছি, আর আমার সবসময় গিল্টি ফিল হতো যে আমি কেন তোমার সাথে ব্রেকআপ করে চলে এসেছি। আমি সবসময় তোমার সাথেই থাকতে চাইতাম, কিন্তু কখনোই থাকতে পারিনি। কিন্তু এখন আমি সবসময় তোমার সাথেই থাকবো। পরের সিনে দেখানো হয় জিন কোম্পানি থেকে চলে যাওয়ার কারণে ওদের ফু গ্রুপে অনেক বেশি প্রবলেম হচ্ছিল, আর সবকিছু ডাউন হয়ে যাচ্ছিল। তাই জিনের মা আর বাবা চলে এসেছিল জিনের সাথে দেখা করতে। এখানে যখন জিনকে দেখতে পায় তখন জিনের মা জিনকে বলে, তুমি এটা কিরকম ড্রেস পরে রয়েছে, তোমাকে আমরা এইসব কিছু শিখিয়েছি? জিন ওর মা আর বাবাকে বলে, কারণ এখন র্যান কোম্পানিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর আমি ওর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। এখানে ওর মা বলে, তুমি আবারও আমাদের ফ্রু গ্রুপে চলে আসো, কারণ তুমি চলে যাওয়াতে আমাদের ফ্রু গ্রুপটা অনেকটা বেশি ডাউন হয়ে গিয়েছে। জিন বলে, আমি আপনাদেরকে প্রথমেই বলেছি আমার ফ্যামিলি বিজনেসের কারণে আমি র্যানকে ছাড়তে পারবো না, তাই আপনারা যাই বলুন আমি ওখানে ফিরে যেতে পারবো না র্যানকে ছেড়ে। ওর বাবা বলে, ফ্রু গ্রুপ আমাদের অনেকটা বেশি হার্ড ওয়ার্ক করার জিনিস, আমরা অনেকটা বেশি হার্ড ওয়ার্ক করে এটাকে গড়ে তুলেছি, তাই এখন এটা আমরা ধ্বংস হতে দেখতে পারবো না। আর তুমি ওখানে ফিরে চলো, আর আমরা র্যানকেও মেনে নেব। এর জন্য তোমাকে আবারও ফ্রু গ্রুপে ফিরে যেতে হবে। তখন জিন বলেছিল, আমি ফ্রু গ্রুপে ফিরে যাব, আমারও একটি শর্ত রয়েছে, আপনারা কখনোই র্যান আর আমার ভিতরে আসবেন না, আমরা দুজনে একসাথেই হ্যাপি থাকবো। আপনার কথা মতন আমি কাউকেই বিয়ে করতে পারবো না। এই সব কিছু যদি আপনারা মেনে নেন তাহলে আমি ফিরে যাব। এখানে ওর মার বাবা দুজনে এই সব কিছু মেনে নিয়েছিল। এরপরে কোম্পানিতে ম্যাং র্যানকে মারার জন্য একটি ছুরি নিয়ে এসেছিল, আর যখন এখানে র্যানকে মারতে নিয়েছিল তখন র্যানের সামনে চলে এসেছিল জিন, যার কারণে জিন নিজেই আহত হয়ে যায়। জিনকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসা হয়। ম্যানেজার এখানে র্যানকে বলে, 5 বছর আগে ম্যাংয়ের কারণে বস আপনাকে ছেড়ে চলে যায়নি, বরং বস তো তার মায়ের কারণে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। বসের মা বলেছিল বস যদি আপনার সাথে ব্রেকআপ না করে তাহলে আপনাকে এই শহর থেকে উধাও করে দেবে। আপনাকে বাঁচানোর জন্যই বস বাধ্য হয়ে ম্যাংয়ের কথা বলে আপনার সাথে ব্রেকআপ করেছিল। সব সত্যিটা জানার পর র্যান বলতে থাকে, আমি কত বেশি বোকা, আমি এতদিনেও ভালো করে জিনকে চিনতে পারিনি, আর জিনকে সবসময় ভুল বুঝে এসেছি। এরপরে ভিতরে জিনের সাথে দেখা করতে এসেছিল। জিন সুস্থ হয়ে গিয়েছিল। ও জিনকে হাক করে আর বলছিল, তুমি কেন আমাকে সত্যি কথাগুলো বলনি? জিন বলে, আমি তোমাকে বলতেই চাচ্ছিলাম, আমাদের কোম্পানির প্রজেক্টটা শেষ হয়ে গেলে আমি তোমাকে সব সত্যি কথাগুলো বলে দিতাম। এরপরে কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে এদের কোম্পানির প্রজেক্টটিও ভালোভাবে কমপ্লিট হয়েছিল। আর আজকে এখানে জিন প্ল্যান করেছিল ও র্যানকে প্রপোজ করবে ওকে বিয়ে করার জন্য। একটি রিং বের করেছিল আর র্যানকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে বিয়ে করবে, সারা জীবন আমার পাশে থাকতে রাজি আছো? এখানে র্যানও খুশি খুশি হ্যাঁ বলে দিয়েছিল। আর এখানে আজকের এই ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটার গল্প কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। এরকমই সব ড্রামাগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।